আবুল মনসুর আহমদের আয়না নামের যে গল্প গ্রন্থটি রয়েছে এর মধ্যে 7টি গল্প আছে। এখন আমার কথা হচ্ছে, গল্পগুলো কিন্তু বাস্তবতার নিরিখে লেখা, অর্থাৎ বাস্তব কোনো ঘটনার উপর উপজীব্য করে লেখা, কিন্তু গল্পগুলো লিখতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে উনি অতিরঞ্জিত করেছেন। তোমার কাছে আসলে কি মনে হয়? ওকে, সো আবুল মনসুর আহমদের আয়না গল্প গ্রন্থটা মূলত একটা ব্যঙ্গাত্মক একটা রচনা। আবুল মনসুর ওনাকে কিন্তু আমরা আসলে ব্যঙ্গাত্মক লেখক হিসেবেই কিন্তু জানি। তো এই গল্প গ্রন্থগুলো আসলে রচিত হয়েছে মূলত ধর্ম ব্যবসায়ীদেরকে তাদের বিরুদ্ধে বা ধর্মের নামে কিভাবে আসলে মানুষকে ঠকানো হচ্ছে সেই সময়কার কথা। তো এই বিষয়গুলোর উপরই ভিত্তি করে কিন্তু লেখা হয়েছে। এখন কোনো কোনো জায়গায় এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে তাদের বিরুদ্ধে লিখতে গিয়ে কিছু কিছু ক্ষেত্রে ধর্মের কিছু বিধিবিধান বা ধর্মকে কোনো কোনো ক্ষেত্রে কটাক্ষ করা হয়েছে। তো এখন এই বিষয়টা অনেকগুলো কারণে হতে পারে, ইচ্ছাকৃতভাবে হতে পারে, আবার এটাও হতে পারে যে আসলে তুমি যখন কোনো একটা বিষয়কে দূষিত করতে চাবা বা কোনো একটা বিষয়কে বিকৃতভাবে উপস্থাপন করতে চাবা, সেই বিষয়টাকে একদম ওইভাবে বিকৃত না করলে, ওইভাবে তুমি যদি মানুষের সম্মুখে নেতিবাচকভাবে তুলে না ধরো, তাহলে আসলে ব্যঙ্গাত্মক লেখার সার্থকতা থাকে না। কারণ ব্যঙ্গাত্মক লেখক আমরা তাদেরকেই বলবো যারা আসলে সব ওইভাবেই ব্যঙ্গ করে করে মানে অর্থাৎ ব্যঙ্গ করে করে মূলত মানুষের মধ্যে ওই একটা মেসেজ দিতে চান। তার মানে হচ্ছে বলা যায় যে বাস্তবতার নিরিখে লিখলেও, অর্থাৎ উনি তোমার কথা অনুযায়ী যে উনি আসলে অতিরঞ্জিত করেছেন, ব্যঙ্গাত্মক বিষয়টাকে ধরে রাখেন। এখন এখানে বিষয়টা হচ্ছে, হ্যাঁ অবশ্যই কিছুটা ক্ষেত্রে আমরা যেরকম লাল সালু উপন্যাসের কথা জানি, সেখানেও কিন্তু আমরা সবাই জানি যে লাল সালু উপন্যাসটা মূলত মাজার ব্যবসায়ীদেরকে মাজার ব্যবসায়ীর বিরুদ্ধে লেখা হয়েছে। মাজার সাথে কিন্তু ইসলামের কোনো সম্পর্ক নেই, এখানে কিন্তু লেখকের পুরো সবকিছু রায়। এটা নিয়ে কিন্তু আমরা একটা পডকাস্ট করেছিলাম, দর্শকদের উদ্দেশ্যে বলে রাখলাম, তো আপনারা আমাদের চ্যানেলে গেলে ওই ভিডিওটা দেখতে পাবেন। হ্যাঁ, তো ওইখানেও আমরা দেখতে পাই যে ওইখানেও কিন্তু সবই ঠিক ছিল, বাট কিছু কিছু লাইনে উনি হচ্ছে যে ইসলামের মৌলিক কিছু বিষয়কে বিকৃতভাবে উপস্থাপন করতে গিয়েছেন। তো ওইখানেও সেম কথাই খাটে যে এখানেও হচ্ছে উনি যখন ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে লিখতে গিয়ে এখানেও কিছু কিছু ক্ষেত্রে ইসলামের যে মৌলিক সেগুলোকে এমনভাবে উপস্থাপন করেছেন, হতে পারে সুকৌশলে, অথবা হতে পারে যে তিনি অতিরঞ্জিতভাবে উপস্থাপন করতে গিয়েছেন, কারণ এটা তো আসলেই ব্যঙ্গাত্মক রচনা। তো দুটার যে কোনো একটা কারণ হতে পারে। তো আমি যদি আরেকটু ডিটেলসে যাই, তাহলে আমি বলবো যে আমরা যদি খেয়াল করি যে আবুল মনসুর আহমদের জন্মটা হচ্ছে 1898 সালে, এবং তার জীবনী যদি আমরা একটু বলার চেষ্টা করি গল্পের স্বার্থে, যে তিনি 1912 সালে কলকাতার রিপন কলেজ থেকে কিন্তু আইন বিষয়ে পাশ করেন। তার পরবর্তীতে তখনকার ওই সময়টা কিন্তু ছিল আসলে খেলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের সময়টা। তো এই গল্পগুলো কিন্তু এই খেলাফত আন্দোলন, তারপরে হিন্দু মুসলিম দাঙ্গা, ধর্ম ব্যবসায়ী সব কিছুকে কেন্দ্র করে, মানে এই গল্পগুলো ওই সময়ের প্রেক্ষাপটে রচিত। এখন এই গল্পগুলো ওই সময়ের প্রেক্ষাপটে রচিত হলেও এখনকার যুগেও কিন্তু এইটার হচ্ছে যে বাস্তবতা কিন্তু অনেকটাই রয়ে গেছে, হয়তো অতটা প্রকট ভাবে নাই কিন্তু আছে। তো এখন আমি আরেকটা যদি আমরা ডিটেলসে যাই, যে আবুল মনসুর আহমদ জন্মগ্রহণ করেছেন কিন্তু তুর্কি মোহাম্মদী একটা পরিবারে। তো উনি কিন্তু তুর্কির লাল টুপির পক্ষেও কিন্তু উনি আসলে অনেক গুণগান গেয়েছেন বা অনেক তর্ক বিতর্কে যেতেন। তো পরবর্তীতে ওনার সংস্পর্শে দুজন শিক্ষক আসেন। সেই দুজন শিক্ষকের সংস্পর্শে এসে উনি অনেক ভ্রান্ত ধারণার বিপক্ষে চলে যান, যেরকম কবর পূজার বিরোধিতা করেন, এবং হচ্ছে যে হিন্দুদেরও অনেক কিছুর সংস্কার করতে চান আর কি। তো এখন আরেকটা জিনিস তুমি খেয়াল করো যে এই যে আবুল মনসুর আহমদের আয়না গল্প গ্রন্থটা, এটা কিন্তু প্রকাশিত হয় 1935 সালে, আর এই গল্পগুলো কিন্তু লেখা হয় 1922 থেকে 1929 সালের মধ্যে। এখন দেখো 1922 থেকে 1929 সালের সময়টা, আমরা জানি যে খেলাফত আন্দোলনের সময়টা ছিল 1919 থেকে 1924 সাল। তাহলে পুরোপুরি একদম খেলাফত আন্দোলনের সময়টাকে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে কিন্তু এটা রচিত। তারপরে আমরা যদি আরো যাই যে প্রথম বিশ্বযুদ্ধ কিন্তু এই সময়কালে হয়। তো এই গল্পের যতগুলো শুরুতে আমরা যদি বলি যে এই গল্পের যে 7টা গল্প এখানে আছে, প্রথম গল্পটা ছিল হুজুর কেবলা, গো দেউতাকা দেশ, নায়েবে নবী, লিভরে কও, মুজাহিদিন, বিদ্রোহী সংঘ, ধর্মরাজ্য। সবগুলো গল্পতেই উনি দেখিয়েছেন যে কিভাবে হচ্ছে যে সুকৌশলে কোনো একজন মানুষ ইসলামের নাম করে সাধারণ মানুষের অনুভূতি কাজে লাগিয়ে কিভাবে সে লাভবান হয় এবং হচ্ছে সম্প্রদায়কে বা সমাজকে ঠকায়। এবং কিছু কিছু গল্পে ইংরেজদের বিরুদ্ধেও কিভাবে হচ্ছে যে একটা সাদাসিধে মানুষ কিভাবে দাঁড়িয়ে যায় এবং ইংরেজদের বিরুদ্ধে যেতে গিয়ে কি কি করতে হয়েছে, কি কি প্রতারণার আশ্রয় নিতে হয়েছে, কিভাবে সে ওখান থেকে একটা সাধারণ মানুষ কিভাবে হচ্ছে যে প্রতাপশালী হয়ে গিয়েছে অর্থনৈতিক দিক থেকে, এই বিষয়গুলো কিন্তু তুলে ধরেছে। তো এই গল্পের পুরো প্রেক্ষাপটটাই ছিল আসলে ওই সময়কার। তবে গল্পগুলো আজও হচ্ছে যে মানুষের হৃদয়ে বা আমাদের সমাজে বেঁচে আছে, কারণ এই গল্পের ঘটনাগুলো এখনো হয়, তবে হয়তো বা অতটা প্রকটভাবে হয় না। তবে এখানে উনিও যেটা বলছিলাম, আমরা যদি আরেকটু পরে গল্পের ভিতরে ঢুকি, আমরা তখন দেখিয়ে দিতে পারবো যে আসলে কোন কোন জায়গায় উনি আসলে একটু অতিরঞ্জিত করতে চেয়েছেন। এখন আমার কাছে এটার অ্যান্সারটা এই দিক থেকে বলতে পারি যে হতে পারে ব্যঙ্গাত্মক রচনা লিখতে গিয়ে অতিরঞ্জিত করতে চেয়েছেন, না হলে তো ব্যঙ্গাত্মক হবে না। আবার হতে পারে সুকৌশলে তিনি কিছু কিছু ক্ষেত্রে ইসলামের হয়তো বা বিরোধিতাও করতে চেয়েছেন। ওনার যদি আমরা খেয়াল করি, উনি কিন্তু দর্শনের ছাত্র ছিলেন।
ছিলেন। তো উনি দর্শনের ছাত্র ছিলেন, তো উনি প্রথম দিকে কিন্তু তুর্কি আন্দোলনের সবকিছু সপক্ষে এবং তিনি ওইরকম একটা পরিবারে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে কিন্তু উনি ওনার দুজন শিক্ষকের সংস্পর্শে এসে কিন্তু সবকিছুর বলা যেতে পারে যে সংস্কারের মানে অধিক সংস্কারের পক্ষপাতিত্ব হয়ে যান। পক্ষপাতিত্ব দেখা যায় যে ওনার কাছে ধর্মের অনেকগুলো বিষয় মনে হতে পারে, অর্থাৎ ওনার কাছে মনে হতে পারে যে এইগুলো আসলে গোঁড়ামি বা এই টাইপের কিছু, যার কারণে উনি ওইগুলোর বিরুদ্ধে লিখতে গিয়ে দেখা গেছে যে অনেক সময় ধর্মের মৌলিক যে ভিত্তি সেটার উপর আঘাত করতে চেয়েছেন বা আঘাত করে ফেলেছেন। এটা আমরা জোর দিয়ে বলতে পারি না, মানে এটা দুটোরই মতামত আছে, হতে পারে সুকৌশলে করতে চেয়েছেন, হতে পারে হচ্ছে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করতে গিয়ে উনি এখানে অতিরঞ্জিত করেছেন। তো যাই হোক, এখন আমরা যদি প্রতিটা গল্প নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করি, তাহলে প্রথম যে গল্পটা সেটা হলো হুজুরে কেবলা। তো তো প্রথম গল্পের এই হুজুরে কেবলা, এখানের যে আমরা যদি সারসংক্ষেপে যদি একটু বলি, যে এই গল্পে দেখা যায় যে এই গল্পে মূলত লেখক, অনেকে বলেছেন, অনেক সমালোচক বলেছেন যে এই গল্পে লেখক নিজের জীবনীটাকেই অনেকভাবে উপস্থাপন করতে চেয়েছেন, কারণ এই গল্পের যে নায়ক এমদাদ, উনিও কিন্তু আসলে দর্শনের পড়াশোনা করেছেন। আবুল মনসুর আহমদও কিন্তু দর্শনে পড়াশোনা করেছেন। তো আবুল মনসুর আহমদ শুরুর দিকে কিন্তু ইসলামিক অনেক বিষয়, কারণ ওই সময় কিন্তু তুর্কির যে খেলাফত আন্দোলন এবং তুর্কির সপক্ষে থাকার যে বিষয়গুলো, সেগুলোর পক্ষে কিন্তু অনেক তর্কে যেতেন, লাল টুপি পরে। পরবর্তীতে উনি ওনার দুজন শিক্ষকের সংস্পর্শে সেটার বিরোধিতা করেন। তো এখানেও গল্পের আমরা ইমদাদকে দেখতে পাই যে ইমদাদ হচ্ছে শুরুর দিকে হচ্ছে কলেজে দর্শন শাস্ত্র নিয়ে পড়াশোনা করতেন, তখন তিনি নাস্তিকের পক্ষাবলম্বন করেন এবং হচ্ছে যে খোদার অসারতার বিরুদ্ধে তিনি অনেক বক্তৃতা দেন, মানে খোদার অসারতার পক্ষে অনেক বক্তৃতা দেন। পরবর্তীতে দেখা যায় যে খেলাফত আন্দোলনে যখন এই ইমদাদ যোগদান করে, তখন তার একটা আমূল পরিবর্তন আমরা এই গল্পে দেখতে পাই। তো তখন সে অনেক কিছুকে ত্যাগ করে। আমরা যদি একদম গল্পের শুরুর দিকে একটু বলি, সেটা হচ্ছে যে শুরুটা এরকম ছিল যে ইমদাদ তার সবগুলি বিলাতি ফিনফিনে ধুতি, সিল্কের জামা পরাইয়া ফেরিল, ফ্লেক্সের ব্রাউন রঙের পাম্প সুগুলি বাবুর্চি খানার বটি দিয়া কোপাইয়া ইলশা কাটা করিল। তো এই সব কিছু করার কারণে কি হয়, তারপরে লাস্টিতে দেখা এরকম যে ইমদাদ অসহযোগ আন্দোলনে যোগ করিল, সে কলেজ ছাড়িয়ে দিল। তারপরে সে খদ্দরের কল্লিদার কর্তা, সাদা লুঙ্গি পরিয়া, মুখে 1.5 ইঞ্চি পরিমাণ ঝাঁকড়া দাড়ি রইয়া সবার সামনে উপস্থাপিত হইল আর কি। তো মানে আমূল যে পরিবর্তনটা ঘটার পরে ইমদাদ হচ্ছে মানসিকভাবে একটু হয়তো বা তার কাছে মনে হয় যে আমি কি আসলে রাইট ওয়েতে আছি কিনা। তো ঘটনাক্রমে দেখা যায় যে ইমদাদের সাথে একজন সুফির বা একজন বলা যেতে পারে পীরের সুফি বা পীরের খলিফা, একজন পীরের খলিফার সাক্ষাৎ ঘটে। তখন পীরের খলিফার কাছে সে নিজের জীবনের কথা বলে। পীরের খলিফা তখন তাকে বলে যে আসলে তুমি কি কোনো পীরের মুরিদ হইছো? পীরের মুরিদ না হলে তো তোমার এই অবস্থা ভালো হবে না। তখন ইমদাদ বলে না, আমি তো কোনো পীরের মুরিদ হই নাই। তখন ওই খলিফা তাকে তার পীরের কাছে নিয়ে যায়, বাট বাস্তবিক অর্থে আসলে ওই পীরটা ছিল ভণ্ড পীর, যেটা আমরা আবুল মনসুর আহমদের কলমের মাধ্যমে জানতে পারি। তো সেই পীরের মুরিদ হওয়ার কারণে অনেকেই তখন এই পীরের মুরিদ ছিল। ইমদাদ প্রথম দেখতে পায় যে সেই পীরের মুরিদের মানে সেই পীরের সাথে ইমদাদ বিভিন্ন জায়গায় যায় এবং হচ্ছে এক একটা জায়গায় যাওয়ার ক্ষেত্রে ইমদাদ দেখে যে মানে যেসব সমাজে যাওয়া হয়, যেসব সোসাইটিতে ওই পীর যায়, সেই সব সোসাইটির মানুষরা ওই পীরকে অনেক কদর করে। প্রতিটা জায়গায় সে অনেক খাবার দাবার বিশাল আয়োজন করে। এবং আবুল মনসুর আহমদ এমন করে লেখাটা লিখেছেন যে কোনো রাজা বাদশাহ হয়তো বা তার সিংহাসন ছেড়ে দিয়ে ওই পীরের সাথে যেতে পারে, কারণ তার এক একটা জায়গায় এত খাবার দাবার, 300 মণ ঘি, 1000 মুরগি, এতগুলা গরু, এগুলো নিয়ে এসে কোনো জায়গায় যাত্রা শুরু করে। তো ধীরে ধীরে পীরের আচরণ দেখার কারণে, পীরের বিভিন্ন বক্তব্যের কারণে ইমদাদের মানে কিছুটা সন্দেহের অবকাশ জাগে। তো আমরা দেখতে পাই যে পরবর্তীতে যে এই পীর সাহেব যখন একটা নির্দিষ্ট এলাকায় কয়েকদিনের জন্য থাকা শুরু করে এবং সেইখানের মানুষকে বিভিন্ন রকম উপদেশ দেয় এবং দেওয়ার পরে সেখানে তারা সেই পীর ছেলেদেরকে এবং মেয়েদেরকে আলাদা করেই কিন্তু নসিহত দেয়। তো ওইখানে ওই পীরের একটা মুরিদের স্ত্রীর প্রতি তার একটা কি বলা যেতে পারে যে তার এক ধরনের আকাঙ্ক্ষা কাজ করে। ওই মুরিদের নাম ছিল কলিমুদ্দিন এবং কলিমুদ্দিনের স্ত্রীর প্রতি তার একটা খায়েশ কাজ করে। এবং এইখানে একটা ব্যাপার খেয়াল করো, সেটা হচ্ছে যে পীর কিন্তু এর আগে, অর্থাৎ গল্পের মধ্যে আমরা দেখেছি যে এর আগে পীর কিন্তু নফল নামাজের প্রতিও খুব গুরুত্বের সাথে করতো। তারপরে হলো ফরজ এবাদতের পাশাপাশি অন্যান্য এবাদতও কিন্তু বেশ গুরুত্বের সাথে করতো। কিন্তু এইখানে এসে দেখো লেখক যেটা করে ফেলেছেন সেটা হচ্ছে যে গল্পটা সাজাতে গিয়ে ওনারা এইখানে একটু অসামঞ্জস্যতা পেয়েছি যে পীর এত ভালো, অর্থাৎ শুরুতে আমরা যেটা দেখেছি যে পীর ফরজের প্রতি, নফলের প্রতি, ওয়াজিবের প্রতি এত গুরুত্ব প্রদান করে। তো পর্দা করার মতো একটা বিধান, এটা কিন্তু একটা ফরজ এবাদত, কিন্তু এই বিধানটা উনি মানে নসিহত করার ক্ষেত্রে কিন্তু ছেড়ে দিয়েছেন। যেরকম মেয়েদেরকে উনি যখন নসিহত করতেন, তো মেয়েদেরকে কিন্তু উনি দেখতেন। হ্যাঁ, কারণ এই গল্পের মাধ্যমে আমরা সেটাই দেখতে পাই যে কিছু অর্থাৎ কার স্ত্রী, কত সুন্দর, এই ব্যাপারগুলো কিন্তু মানে উনি দেখতেন। হ্যাঁ, তো এই কারণে উনি জানতে পেরেছেন যে কলিমুদ্দির স্ত্রী কিন্তু মানে সুন্দর, আরো তার প্রতি কিন্তু তার লোলুপ দৃষ্টিটা কিন্তু পড়েছে। একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আবুল মনসুর আহমদের উদ্দেশ্যই ছিল তো এই পীরটাকে ভুলভাবে প্রমাণিত করা। যদি পীর হচ্ছে সবকিছুই ঠিকঠাক মতো পালন করতো, তাহলে তো আসলে এই গল্পের মূল উদ্দেশ্যটাই হচ্ছে হানি হতো। কারণ আবুল মনসুর আহমদ চেয়েছেন যে
ধর্মের নামে কিছু কথা বলে, যে কথাগুলো পীরের পক্ষে যাবে না সেগুলাই সে হচ্ছে যে তরক করবে বা সেগুলাই সে ছেড়ে দিবে। তো এখানে যদি পীর মহিলাদের সামনে সে মহিলাদেরকে পর্দা করে এসে তার ওয়াজে বসতে বলতো, তাহলে তো আসলে ওই কলিমুদ্দির স্ত্রীর প্রতি তার নজরও যেত না, এই বিষয়গুলো রচনা হতো না। হ্যাঁ, আমি সেটাই বললাম আর কি, যে কলিমুদ্দিন আমরা এখানে তুমি যেটা স্ত্রীকে বললা সে যে দেখলো, হ্যাঁ। হ্যাঁ দেখার মানে যদি আমি পুরো এখানে ব্যাপারটা এখানে বলি। তুমি যেটা বলতে পারো যে আসলে এখানে পুরো সম্প্রদায়কে দোষ দেওয়া যেতে পারে, যে ওই সম্প্রদায়ের কাছে ইসলামের ব্যাখ্যাটাই ছিল ভুল। কারণ তারা হচ্ছে যখন দেখলো যে পীর হচ্ছে মহিলাদের সাথে ভাবে দেখা করতেছে, তখনই তো তাদেরকে এই পীরের কথা মানার কথা ছিল না। কারণ ইসলামে তো আসলে এরকম নাই যে হচ্ছে যে মহিলাদের সামনে খোলাখুলি ভাবে এভাবে কথা বলতে পারবে, বা এই বিষয়গুলো তো নাই। তো তার মানে হচ্ছে যে ওই সম্প্রদায়ের মানুষগুলাই আসলে তাদের সামনে ভুলভাবে ইসলামকে উপস্থাপন করা হয়েছিল, এই জন্য তারা পীরের এতটাই ভক্তি করেছিল যে পীর যা বলে তাই সত্যি। আমরা কিন্তু শেষ পর্যন্ত এসে দেখি যে ওই যে তার কলিমুদ্দিনের স্ত্রীর প্রতি যে লোলুপ দৃষ্টি দেয়, তারপরে সে একটা এমন একটা প্রেক্ষাপট তৈরি করেছে যে সে তখন সম্প্রদায়কে বলেছে যে সম্প্রদায়ের সবাই তাকে বলেছে যে হুজুর আপনি হচ্ছে যে অনেকদিন তো রুহানিয়াতের অনেক কিছু দেখান না, অলৌকিক কোনো ঘটনা দেখান না, আজকে আপনি অলৌকিক কিছু দেখান। তখন আমরা দেখতে পাই যে পীর হচ্ছে একটা অলৌকিক ঘটনা দেখাতে যায়, সে মানে একজনকে দিয়ে সে তার মানে এটাকে কি বলা যেতে পারে যে একজন মোরাকাবা একজনকে দিয়ে সে অলৌকিক ভাবে কি তার মুখ থেকে কিছু বের করতে চায়, যে মানে সে সবার সামনে বলে যে আমি এই লোকের রুহকে বের করেছি, রুহই কথা বলবে আজকে, সে নিজে কিছু কথা বলবে না। এইখানেও আমার কাছে একটা খটকা লেগেছে যে সে আগে থেকেই সাজিয়ে রেখেছিল যে কে আসলে ওই হচ্ছে যে ওই মোরাকাবাটা করবে। কারণ যখন শুরুতে সে বলে যে এই মোরাকাবাতে কিন্তু অনেক বেশি ধৈর্যের প্রয়োজন, অনেক বেশি এইসব প্রয়োজন, তখন কিন্তু সবাই ভয় পেয়ে গেছিল। বাট এমদাদ কিন্তু চেয়েছিল যে হুজুর আমি মোরাকাবা করি, তো তখন কিন্তু পীর সাহেব এমদাদকে থামিয়ে দিয়েছিল। কারণ হচ্ছে পুরো ঘটনাটাই আগে থেকে সাজানো, আগে থেকে সাজানো যেখানে ঘুরে ফিরে মোরাকাবাটা ওই হুজুরের খলিফাই করবে, যাতে করে পুরো প্রেক্ষাপটটা সাজিয়ে ওই কলিমুদ্দিনের স্ত্রীকে বাগানো যায়। তো তারপরে আমরা কিন্তু দেখতে পাই যে আসলে ওই হুজুরের যে খলিফার মুখ থেকে এই কথাটা বের হয় যে আপনি তো আসলে একটা ফরজ তরক করেছেন, তো আপনি হচ্ছে যে আপনি কিভাবে, এখানে আমরা সরাসরি যদি বইয়ে চলে যাই তাহলে আমরা এখানে কিছু লাইন আছে খুবই ইন্টারেস্টিং, যেরকমটা হচ্ছে দেখতে পাওয়া যায় যে এই যে কথাটা যে হে আমার পিয়ারে উম্মত ঘাবড়াইও না, তোমার উপর আল্লাহর রহমত হইবে, তুমি মারফত খুঁজিতেছো কিন্তু শরীয়ত ত্যাগ করিয়া কি মারফত হয়। এই যে বিষয়গুলো এগুলো বলার পরে সে বলে যে আসলে তখন পীর সাহেব বলে আমি কি করতে পারি, তখন হচ্ছে পীর সাহেবের যে খলিফা তার মুখ থেকে বের হয় যে তুমি তোমার মুরিদের যে স্ত্রী তার সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তোমার 4টা স্ত্রী পূরণ হবে। তো পরবর্তীতে বিভিন্ন ছলে বলে কৌশলে কারণ পীর সাহেব তখন এক ধরনের ভং করে যে না আমি কি এটা করতে পারি। তো ওই সময় ওই মজলিসে যারা উপস্থিত ছিল তারা যখন দেখে যে পীর সাহেব একটা রুহকে কথা বলিয়েছেন এবং ওই রুহ ওই কথাটা বলছে, তখন তারাও এটা মানতে বাধ্য হয়। তারাও চিন্তা করে না আসলে এটাই মনে হয় তাদের সফলতার পথ। তখন তারা দেখা যায় যে এক পর্যায়ে পীরের পক্ষে যায় এবং পীরকে ওই কলিমুদ্দিনের যে স্ত্রী, কলিমুদ্দিনের স্ত্রীর বিয়ে হয়েছিল কলিমুদ্দিনের সাথে মাত্র 1 বছর হয়, সে অবস্থায় তাকে তালাক দেওয়ার পরে হচ্ছে হুজুরের সাথে তার বিয়ে দেয়। মানে পুরো ঘটনাটাই সাজানো এবং এমদাদ কিন্তু সবকিছু বুঝতে পারে। তো এক পর্যায়ে দেখা যায় যে এমদাদ কিন্তু এটার প্রতিবাদ করে সব ঘটনা ফাঁস করতে যায়, কিন্তু দেখা যায় যে আলটিমেটলি হচ্ছে লোকেরা তার পক্ষে যায় না। তখন হুজুর আবার বলে, পীর বলে যে না তোমার বাবা তোমাকে আমার কাছে দিয়েছে ভালো করার জন্য, আলটিমেটলি আমি ভালো করতে পারলাম না, আসলে তোমার আসলে পাগল বলে আখ্যায়িত করে। সেভাবেই কিন্তু গল্পটা এটাই ঘটে। তো এইখানে পুরো বিষয়টাই উনি আসলে দেখাতে চেয়েছেন যে কিভাবে একটা পীরের প্রথা এবং পীর কিভাবে নিজের পক্ষে যুক্তি দিয়ে এবং হচ্ছে যে সে মূলত ইসলামের নাম ভাঙিয়ে ইসলামকে ভুলভাবে উপস্থাপন করে মানুষের মনে একটা জায়গা করে নেয় এবং একটা প্রভাব প্রতিপত্তির আসনে কিন্তু উপস্থিত হয়। এই জিনিসগুলো কিন্তু আসলে আগে অনেক বেশি দেখা যেত এবং এখনো কিছু কিছু জায়গায় আছে, বাট আগের তুলনায় অতটা নেই, এখন মানুষ যথেষ্ট সচেতন। তবে এই গল্পটার মাধ্যমে আসলে আবুল মনসুর আহমদ মূলত দেখাতে পেয়েছেন যে ধর্ম ব্যবসায়ীরা কিভাবে আসলে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষকে ভুল বুঝিয়ে নিজেদের আসনটা শক্তপোক্তভাবে প্রতিষ্ঠা করে মানুষের সমাজে। তো এইটা ছিল মূলত আমরা দেখতে পাই যে প্রথম গল্প। তারপরের যে গল্প সেটা হচ্ছে বিদ্রোহী সংঘ। এই গল্পটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। বিদ্রোহী সংঘ এই গল্পটা লেখক উত্তমপুর এসে বর্ণনা করেছেন। তো এখানে লেখক নিজের কথাই বলছেন যে একটা পর্যায়ে লেখক ইংরেজদের বিরুদ্ধে চলে যান এবং ইংরেজ বিদ্বেষী হয়ে যান, অর্থাৎ ইংরেজরা আমাদের দেশে যে শাসন করছে পুরো উপমহাদেশ, তো অনেকেই মানে ইংরেজদের প্রতি বিদ্বেষপূর্ণ আচরণ করতো। তো লেখকও এর মধ্যে একজন। তো এখন উনি ওনার যে বিদ্বেষ, ইংরেজদের প্রতি যে ওনার যে ভাবনা, অর্থাৎ ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করার যে এক ধরনের মন মানসিকতা কিংবা এক ধরনের প্রবণতা, তো উনি এটাকে কিভাবে কাজে লাগাবেন, তো যার জন্য উনি ওনার মতো কিছু লোক খুঁজতেছিলেন যাদের মাধ্যমে নিজেরা একটা দল জোট করে তারপরে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। তো একটা পর্যায়ে উনি কলকাতাতেই একজন ওনাকে ওনার যখন এই ভাবনা জানতে পারে তখন ওনাকে পরামর্শ দেয় যে বাংলাদেশে চলে যান, ওখানে রুশের বলশেবিকদের একটা গ্রুপ আছে যারা বলশেবিকদেরকে খুব পছন্দ করে, এদের একটা গ্রুপ আছে, এরা আপনার মতো করে ভাবে, অর্থাৎ এরা ইংরেজদের বিরুদ্ধে আপনার মতো বিদ্বেষী, তো এদের সাথে আপনি যোগাযোগ তৈরি করেন এবং এদের সাথে আপনি মিলিত হন। তো উনি বেশ একটা আশা নিয়ে আসে যে এখানে এসে এদের সাথে মিশে যুদ্ধ করবে। তো যাই হোক, সে এসে তার বন্ধুর বাসায় ওঠে। তো সে প্রথমে বন্ধুকে ভেবেছিল তার বন্ধু যেহেতু ইংরেজের চাকরি করে তাহলে হয়তো ইংরেজেরই গোলাম, কিন্তু সে বন্ধুর
আচার আচরণ দেখে আর বন্ধুর ভাবনা দেখে সেও দেখতে পায় যে বন্ধু আসলে ইংরেজ বিদ্বেষী। তো যাই হোক, তো সেই বন্ধু অর্থাৎ লেখকের যে বন্ধু, সেই বন্ধু একটা সভায় অংশগ্রহণ করতো, সেই সভাটার কথাই কিন্তু সে কলকাতাতে শুনে এসেছিল। তো যাই হোক, সে যখন এখানে আসার পর দেখতে পায় যে সবাই আসলে ট্র্যাডিশনাল যে মানুষের জীবন যাপনের একটা সিস্টেম, এই সিস্টেমকে এরা পছন্দ করে না। এরা সব সময় ভিন্ন রকম অর্থাৎ ট্র্যাডিশনাল সিস্টেমকে এরা ভাঙতে চায়। আর এবং এই জাতীয় ব্যাপারগুলো এরা পছন্দ করে না, এরা অপছন্দ করে। এরা নিজেদের মন মতো করে মন গড়া কিছু কথা বা বিভিন্নভাবে এরা উপস্থাপন করতে চায়। লেখক যে দলে উপস্থিত হন সেখানে দেখতে পান যে এরা আসলে কোনো নিয়ম মানে না, অর্থাৎ প্রচলিত যে নিয়ম আছে এই নিয়মের বিরুদ্ধে এরা সবসময় কাজ করে। তো এরা যখন যেটাকে না বলে এর মানে হচ্ছে ওটা হা, আবার যেটাকে হা বলে এর মানে হচ্ছে ওই ব্যাপারটা হচ্ছে না, অর্থাৎ ওইটা করা যাবে না। আর সবাই সবাইকে ব্রাদার ইন ল এইভাবে সম্বোধন করে। আরেকটা হলো যেটা আমরা দেখতে পাই যে এরা আসলে সবাই চিনি দিয়ে চা খায়, এটার বিরুদ্ধে। এর কারণে এরা আসলে চাতে চিনি দেয় না। কিন্তু যেহেতু এরা প্রচলিত সংস্কারের বিরুদ্ধে বা প্রচলিত নিয়মের বিরুদ্ধে, এই কারণে এরা যেটা করে চা তো চিনি ছাড়া খাওয়া যায় না, এই কারণে এরা আবার পকেটে করে চিনি নিয়ে আসে। কেউ আবার ওই যে কি বলে কনডেন্স মিল্ক সেটাও নিয়ে আসে। অর্থাৎ যেটা হচ্ছে এই গল্পের মাধ্যমে যেটা বোঝাতে চেয়েছেন যে এরা আসলে প্রচলিত নিয়মের বিরুদ্ধে হলেও গোপনে গোপনে এরা কিন্তু প্রচলিত নিয়মের মধ্যেই আছে। কিন্তু এখানে এসে এরা এক ধরনের বিদ্রোহের ভাব দেখায়, এক ধরনের হুমকি ধমকি বা এই টাইপের এক ধরনের ভাব দেখায়। ভাব দেখে এরা মনে করে যে এরা আসলেই কিছু একটা করছে। তো যাই হোক, লেখক কিন্তু এখানে যে এসেছেন, লেখকের উদ্দেশ্য হচ্ছে ইংরেজ বিদ্বেষ। ইংরেজরা যে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড করছে, তারপরে হচ্ছে দেশ যে চালাচ্ছে, এর মধ্যে যে অনিয়মগুলো, এই অনিয়মের বিরুদ্ধে কিন্তু লেখকের এক ধরনের প্রশ্ন এবং এক ধরনের অভিযোগ। এই কারণে কিন্তু লেখক ইংরেজ বিদ্বেষ। এখন কথা হচ্ছে যে এখানে এসে যখন তাদের এই সব কর্মকাণ্ড লেখক দেখছেন, তখন লেখকের মধ্যে এক ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন জাগ্রত হয়েছে। তো একটা পর্যায়ে এখানের যে লিডার তাকে এভাবে প্রশ্ন করেছিলেন যে আপনারা যাই করছেন বুঝলাম, তো আপনারা যে ইংরেজ বিদ্বেষ বা ইংরেজদের বিরুদ্ধে যে লড়াইয়ের যে এক ধরনের প্রবণতা, এটার ব্যাপারে আপনারা কত দূরে এগোলেন? তো এখন এরা বলতেছে এইগুলো এক ধরনের প্রচলিত নিয়ম, তো আমরা কেন এভাবে আগাবো, আমরা হচ্ছে ভিন্নভাবে আগাবো। আর এরপরে হচ্ছে লেখকের প্রশ্ন ছিল এরকম যে এরা যে আমাদের দেশে যে বিভিন্ন হত্যাকাণ্ড করছে, হ্যাঁ, তো ওদের উত্তর হচ্ছে এটাও তো এক ধরনের প্রচলিত নিয়ম, তো আমরা এই প্রচলিত নিয়মের মধ্যে থাকবো না, আমরা এর বিরুদ্ধে থাকবো। আমরা প্রচলিত নিয়মের মধ্যে থাকলে তো আমাদের আসলে যে মোটিভ, আমাদের যে আসলে মোটো যেটা মূল লক্ষ্য যেটা, সেটা তো আর আসলে সেটার উদ্দেশ্য তো হাসিল হবে না। তো এইভাবে করে গল্পটা এগুচ্ছে। তো যাই হোক, একটা পর্যায়ে লেখক বুঝতে পারেন, উত্তম পুরুষে যেহেতু বলছেন, যে একটা পর্যায়ে বুঝতে পারেন যে এরা আসলে যা করছে এর মধ্যে কি বলে লেখকের যে প্রবণতা বা লেখকের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কোনোদিনই বাস্তবায়ন হবে না, কোনোদিনই লেখকের আকাঙ্ক্ষায় এখানে প্রতিফলিত হবে না। অর্থাৎ লেখক এক ধরনের চিন্তা ভাবনা থেকে এখানে এসেছেন, কিন্তু এদের যে চিন্তা ভাবনা, এদের চিন্তা ভাবনা পুরোটাই উল্টা। এবং এমনকি এরা নিয়মের বিরুদ্ধে থাকার পরেও কিন্তু এরা কোনো না কোনো ভাবে নিয়ম মেনে চলে। এবং আমরা একদম শেষে যদি দেখি তাহলে দেখতে পাই যে এই গল্পের একদম শেষে সবাই নিজেকে ওই বিদ্রোহ সঙ্গের লোকেরা সাহসী বলে ভাবে, যে পুলিশ আসলেও কি বা কোনো কিছু আসলেও কি আমরা কাউকে ভয় পাই না। তো কিন্তু একদম শেষের দিকে দেখা যায় যে তাদের এই গোপন আস্তানার খবর পুলিশ পেয়ে যায়, পুলিশ চলে আসার পরে তাদের যে লিডার তারা হচ্ছে সবাইকে বলে যে না, তোমরা কেন হচ্ছে মনোবল হারাবা, তোমরা হচ্ছে টিকে থাকো এখানে, পুলিশের বিরুদ্ধে লড়াই করো। এটা বলে সে নিজেই দেয়াল টপকে সে পালিয়ে যায়। তো অন্যরা তার অনুসরণ করে। তখন লেখক আসলে বুঝতে পারে যে আসলে এরা মুখে এক কথা বলে আসলে সবাই ভীরু, তারা আসলে লেখকের উদ্দেশ্যের সাথে এদের উদ্দেশ্যের কোনো মিলই নেই, পুরোটাই লোক দেখানো। মানে এই গল্পের মাধ্যমে আবুল মনসুর আহমদ আসলে বলেছেন যে ওই সময়টাতে অনেকে ইংরেজদের বিরুদ্ধচারণ করতে গিয়ে অনেক সভা সংঘ খুলেছে, খোলার পরেও তাদের উদ্দেশ্য আসলে সৎ ছিল না। তারা ওইটাকে পুঁজি করে একটা আলোড়ন তৈরি করতে চেয়েছিল, কিন্তু আসলে ছিল তারা সবাই কাপুরুষ এবং তারা আসলে কেউ ইংরেজদের বিরুদ্ধে লড়তেও চায়নি, বা হচ্ছে লড়ার নাম করে তারা টাকা পয়সা আর্ন করেছে বা বিভিন্নভাবে হচ্ছে সমাজকে বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু আলটিমেটলি আসল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের পথে কিন্তু কেউ যায়নি। তার পরবর্তী যে গল্প সেটা হচ্ছে ধর্মরাজ্য। এই গল্পের মাধ্যমেই এই গল্প গ্রন্থটি শেষ হয়। এই ধর্মরাজ্যের মধ্যে আমরা যে ব্যাপারটা দেখতে পাই সেটা হলো যে হিন্দু মুসলিম এক ধরনের দাঙ্গা। আর সেই সময় তো এই দাঙ্গাটা বেশ প্রকটভাবেই ছিল, হিন্দু মুসলমানদের মধ্যে বিভিন্নভাবে দাঙ্গা লাগানো হতো। তো এখানে যে দাঙ্গাটা শুরু হয়েছিল সেটা হচ্ছে ধর্ম উপাসনালয় এই জাতীয় বিষয়কে কেন্দ্র করে, অর্থাৎ মসজিদ মন্দির এই বিষয়কে কেন্দ্র করে একটা পর্যায়ে ইংরেজ এভাবে ঘোষণা দিয়েছিল যে যেখানে মসজিদ বেশি হবে সেটা মুসলমানদের অধ্যুষিত এলাকা হিসেবে গণ্য হবে, যেখানে মন্দির বেশি হবে সেটা হিন্দুদের অধ্যুষিত এলাকা বলে গণ্য হবে। তো যেখানে মসজিদ হবে সেখানে মুসলমানরা যে কোনো কিছু প্রকাশ্যে করতে পারবে, তারপরে তারা আজান প্রকাশ্যে দিতে পারবে। আর সেখানে হিন্দুরা মোটামুটি স্বাভাবিকভাবে অর্থাৎ খুবই অবহেলিতভাবে জীবনযাপন করবে, এরা কখনোই ঢোল বাদ্য এই জাতীয় জিনিসগুলো প্রকাশ্যে বাজাতে পারবে না। তারা অর্থাৎ তাদের ধর্ম পালন খুব গোপনে করতে হবে। আর যেখানে হিন্দুদের অধ্যুষিত এলাকা সেখানে মুসলমানরা তাদের ধর্ম পালন
গোপনে গোপনে করবে আর হিন্দুরা প্রকাশ্যে তাদের ধর্ম পালন করবে। অর্থাৎ এই ধরনের এক ধরনের যখন ঘোষণা চলে আসে তখন যেটা হয় সেটা হলো যে সবাই হিন্দুরা হিন্দুদের মতো করে, মুসলমানরা মুসলমানদের মতো করে উপাসনালয় বৃদ্ধির জন্য এরা ঘরে বাইরে রাস্তাঘাটে হোটেলে বন্দরে নগরে সমস্ত জায়গায় এরা ধর্ম পালন শুরু করে। অর্থাৎ মুসলমানরা 24 ঘন্টায় শুরু করে। 24 এবং এমনকি 24 ঘন্টায়। অর্থাৎ দেখা যায় যে মুসলমানরা তাদের পাকঘরেও নামাজ পড়ছে, তাদের রুমের মধ্যে নামাজ পড়ছে, ছাদের মধ্যে নামাজ পড়ছে, হোটেলের মধ্যে নামাজ পড়ছে, সারা দিন রাত। হ্যাঁ, সারা দিন রাত তারা তাদের যে সবকিছুকে বাদ দিয়ে তারা ধর্ম এভাবে পালন করছে। ধর্ম পালন করছে। আবার হিন্দুরাও ঠিক সব কিছুকে তারা মন্দির বানাচ্ছে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে মুসলমানরা সব কিছুকে মসজিদ বানাচ্ছে, হিন্দুরা সব কিছুকে মন্দির বানাচ্ছে। অর্থাৎ এই জাতীয় একটা এক ধরনের প্রবণতা আমরা দেখতে পাই। পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে এই বিষয়কে কেন্দ্র করে এক ধরনের দাঙ্গার মতো সৃষ্টি হয়। কিন্তু কথা হচ্ছে যে আসলে এই যে ধর্ম পালন করছে সমস্ত কিছু বাদ দিয়ে, যার কারণে এরা আসলে খাবার রান্না করতে পারছে না, কারণ পাকঘর তো এখন নাই, এখন তো ওটা মসজিদ হয়ে গেছে। আর যেখানে মসজিদ সেখানে তো আর পাকঘর তৈরি করা যায় না কিংবা রান্না করা যায় না। হ্যাঁ, তো হিন্দুদের ক্ষেত্রেও একই অবস্থা হয়েছে যে যেটাকে এরা মন্দির বানিয়ে ফেলেছে সেটা তো এখন আর বাথরুম হবে না, সেটা তো এখন আর রান্নাঘর হবে না। তো আর যেহেতু সবাই যেহেতু তার নিজের কি বলে মসজিদ মন্দিরকে প্রতিষ্ঠা করার জন্য খুব উঠে পড়ে লেগেছে, যার কারণে তারা আসলে সমস্ত কিছু বাদ দিয়ে এভাবেই তারা জীবনযাপন করা শুরু করেছে। অর্থাৎ তারা যারা নামাজি বা মুসলমান তারা নামাজ পড়তে পড়তেই দিন পার করছে, খাওয়া দাওয়ার কোনো নাম নেই। যারা হিন্দু তারাও তাদের যে মন্দিরের যে উপাসনা বা পূজা অর্চনা সেগুলো করে করেই তারা দিন পার করছে। খাওয়া দাওয়ার আর কোনো তারা কেউ বাজারে যাচ্ছে না, কেউ রান্না করছে না, কেউ খাচ্ছে না। অর্থাৎ অন্য কোনো কিছুতে তারা মশগুল না, তারা শুধুমাত্র ওই কাজেই মশগুল। তো এভাবে করতে 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 একটা পর্যায়ে লেখক তার মাথা ঘুরে যায়, সে পড়ে যান, তারপরে হচ্ছে সে অজ্ঞান হয়ে যায়। আবার তো যখন তার জ্ঞান ফেরে তখন দেখে যে একজন ইংরেজ সে তাকে ধরে বলছে যে যারা ছিল এই এলাকাতে সবাই মারা গিয়েছে। কেন? কারণ হচ্ছে তারা তো হিন্দু মুসলিম দাঙ্গার কারণে মুসলমানদেরকে মেরেছে। আরেকটা ব্যাপার হলো যে তারা কিন্তু খাওয়া দাওয়া করেনি। হ্যাঁ, এই কারণে তারা আসলে মারা গিয়েছে। হ্যাঁ, দুর্বল হয়ে গিয়েছে, তারপরে তারা মারা পড়েছে। এখন তুমি একমাত্র আছো যে জীবিত আছো, আর বাকি সব এখানে মারা গিয়েছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা একদম শেষে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ওই ইংরেজ তার হেলিকপ্টার থেকে একটা সাইনবোর্ড নিয়ে এসে এখানে রেখে দেয়। সেটার মধ্যে লেখা ছিল ধর্মরাজ্য। আর যখন লেখক তার ইংরেজ যখন তার মানে লেখকের ঘুম ভাঙায় অথবা লেখক যখন অজ্ঞান অবস্থা থেকে যখন জ্ঞান ফিরে পান তখন সে দেখতে পায় যে যারা মুসলমান ছিল এদের সবুজ কাপড়ের উপর লেখা শহীদ, আর যারা হিন্দু ছিল এদের গায়ে লেখা ছিল আর্যভীর। আর পরবর্তীতে ইংরেজ যখন আসে তখন ইংরেজ এসে তার হেলিকপ্টার থেকে সে একটা ধর্মরাজ্যের একটা সাইনবোর্ড এখানে এসে রেখে যায়। আর এরপরে হচ্ছে বলে যে আমি যদি আর একদিন আগে আসতাম তাহলে হয়তো আরো কিছু মানুষকে বাঁচাতে পারতাম। তখন লেখক বলে যে তুমি একদিন আগে আসো নাই, সেটা ভালোই করেছো। তুমি যদি একদিন আগে আসতে তাহলে আমাদের যে ধর্মের প্রতি যে টান, আমাদের যে ধর্মের প্রতি যে আমাদের এক ধরনের উৎসাহ উদ্দীপনা এবং উৎসর্গ করার মানসিকতা, সেটাতে তুমি বাধা দিতা। তো বাধা দিলে আসলে আমাদের ধর্ম পালন তো ঠিকঠাক মতো হতো না। এখানে একটা বিষয় আসলে অ্যাড করতে চাই যে এখানে যেটা বাবুল মুসলমান বোঝাতে চেয়েছেন যে হিন্দু মুসলিম দাঙ্গার কারণে নিজেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ইংরেজরা কিন্তু লাভবানই হয়েছে। মানে ওই সময়টা দেখা যায় যে ইংরেজ খেদাব আন্দোলন করতে গিয়ে অনেক ক্ষেত্রে মুসলিম হিন্দুরা নিজেদের মধ্যেই বিরোধ লাগিয়ে দিয়েছে। আলটিমেটলি কিন্তু ইংরেজদের খেদাব আন্দোলনটা কিন্তু অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠা পায়নি এই হিন্দু মুসলিম দাঙ্গার কারণে। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা খেয়াল করি যে এই যে ভারতীয় উপমহাদেশে বারবার কিন্তু ধর্মীয় অনুভূতিকে কেন্দ্র করে বা পুঁজি করে অনেকবার অসংখ্যবার হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে। আমরা দেখি যে 1882 সালে তামিলনাড়ুতে, 1921 সালে মাপ্পিতা নামক স্থানে, 1927 নাগপুরে, 1947 দেশভাগের সময় পুরো ভারতবর্ষে কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে। এবং পরবর্তীতে আমরা 1969 সালে গুজরাটের 2002-এও কিন্তু গুজরাটেই দাঙ্গা হয়। তো এখানে আসলে যে বিষয়টা লেখক বোঝাতে চেয়েছেন পরোক্ষভাবে যে আলটিমেটলি হিন্দু মুসলিম দাঙ্গার কারণে কোনো ধর্মের মানুষই উপকৃত হয় না, কারণ আসলে ইসলামেও তো এই কথা নেই যে হিন্দুদের সাথে এভাবে যুদ্ধ লাগিয়ে দেওয়ার যে বিষয়গুলো। তো এই দাঙ্গার কারণে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয় এবং মাঝখান থেকে যে লসটা হয়, যে তাদের যে মহান উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা কোনোভাবেই সফল হয় না। আর তখন তাদের মধ্যে একটা চেতনার জাগরণ কাজ করে। মুসলমানরা মনে করে যে হিন্দুদের সবকিছু পুড়িয়ে দিতে পারলেই বোধহয় আমরা ভালো থাকবো। পক্ষান্তরে হিন্দুরাও কিন্তু তাই মনে করে মুসলমানদের, কিন্তু আলটিমেটলি তো এটাও ইসলামের উদ্দেশ্য না বা কোনো কিছুই না। তো এইটাকে কেন্দ্র করে নিজেরা ক্ষতিগ্রস্ত হয় এবং তখন কিন্তু আর তাদের যে স্বাধীনতা আন্দোলনের যে ব্যাপারটা ছিল যে ইংরেজদের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো, সেটা কিন্তু মাটি চাপা পড়ে যায়। আর এইটা কিন্তু তৈরি করে ইংরেজরা। ইংরেজদের একটা পলিসি ছিল এরকম ডিভাইড অ্যান্ড রুল।
এদেরকে ভাগ করে দাও, তুমি এদেরকে শাসন করতে পারবা, কিন্তু এদেরকে যদি তুমি একত্র হতে দাও তাহলে কিন্তু এদেরকে শাসন করতে পারবে না। এইরকম এক ধরনের প্রবণতা থেকেই কিন্তু ইংরেজরা এই দেশে যেটা করেছে, এই দাঙ্গার পিছনে কিন্তু মূলত ইংরেজরাই দায়ী ছিল অনেকাংশে। কিছু কিছু দাঙ্গা নিজেদের কারণেও লেগেছে, কিন্তু অধিকাংশ দাঙ্গার পিছনে কিন্তু ইংরেজদের যথেষ্ট হাত আছে এবং এরা কোনো না কোনোভাবে সহযোগিতা করেছে। আর হচ্ছে আমরা যে এই আয়না যে গল্প গ্রন্থ, এই গল্প গ্রন্থের মধ্যেও কিন্তু খেয়াল করেছি ব্যাপারটা, যে কয়টা দাঙ্গার কথা এই গল্পের মধ্যে আছে, ওই কয়টা দাঙ্গার পিছনেই কোনো না কোনোভাবে ইংরেজদের কিন্তু হাত আছে। আবার এই শেষে এই যে ব্যাপারটা বললাম, এখানেও কিন্তু ইংরেজরা ঘোষণা দিয়েছিল যে যে যার যতটুকু উপাসনালয় হবে কিংবা যার যতটুকু মসজিদ হবে সেটা তাদের অধ্যুষিত এলাকা হবে। কিন্তু এটা আসলে একজন শাসকের কাজ না, শাসক তো এভাবে শাসন করতে পারেন না। শাসক শাসন করবেন তার যে কি বলে, তার যে সংবিধান আছে কিংবা হচ্ছে তার যে অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার আলোকে হুটহাট করে এক ধরনের ঘোষণা দিয়ে আমি কোনো কাউকে এক ধরনের অধিকার দিয়ে দিলাম, যে যেভাবে দখল করতে পারবে তার ততটুকু, এই জাতীয় যে প্রবণতা বা এই জাতীয় ঘোষণা, এটা কিন্তু এক ধরনের দুর্বল শাসকের মনোভাব আমরা দেখতে পাই। আর সেটাই ইংরেজদের ক্ষেত্রে হয়েছে। তো ইংরেজরা আমাদের দেশে এতদিন যে টিকে ছিল, অর্থাৎ এই উপমহাদেশে যে 200 বছর শাসন করেছে, এর পিছনে তারা শাসন করার পিছনে যে তাদের মূল চালিকা শক্তি কিংবা মূল ভিত্তি এটাই ছিল যে তারা আমাদেরকে বিভক্ত করতে এবং পেরেছে। সেটা কোনো কোনো সময় ধর্মীয়ভাবে বিভক্ত করার চেষ্টা করেছে, কারণ এইটা হচ্ছে দেখা গেছে যে আবেগপ্রবণ মানুষের এটা একটা মূল উপজীব্য বিষয়, যে এই ধর্মটাকে কেন্দ্র করেই কিন্তু আসলে অনেকেই অনেকভাবে স্বার্থসিদ্ধি হাসিল করতে পারে এবং করেছে, যেটা আমরা লক্ষ্য করেছি, এই গল্পের মধ্যেও করে দেখেছি। ব্যাপারটা হচ্ছে কি, যে পুরোপুরি জ্ঞান না থাকার কারণে আসলে সাধারণ মুসলমানদের কিংবা সাধারণ হিন্দুদের কিংবা সাধারণ মানুষদের খুব সহজেই কি বলে বিভক্ত করে ফেলা যায়, কিংবা খুব সহজেই এদেরকে আকৃষ্ট করে ফেলা যায়, এদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে এদেরকে কোনো না কোনো ভাবে এদেরকে কাজে লাগানো যায়। ঠিক ইংরেজরা তাই করেছে। এবং আমরা কিন্তু আসলে এই গল্প গ্রন্থের মাধ্যমে আবুল মনসুর আহমেদের এই প্রচেষ্টাই দেখতে পাই যে সে আসলে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তখনকার সময়ে কিছু ইসলামের নামধারী কিছু পীর বা কিছু মানুষ আসলে কিভাবে প্রতিষ্ঠা পেয়েছে, সাধারণ মানুষকে ধোঁকা দিয়েছে, এবং একই সাথে তখন তুরস্কের আন্দোলন এবং ইংরেজদের আন্দোলনের বিরুদ্ধেও অনেকে চেষ্টা করতে গিয়েও আসলে তার মহান উদ্দেশ্য হারিয়ে ফেলেছে কিভাবে, এই বিষয়গুলোই কিন্তু আসলে তিনি এই গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এবং এই গল্পগুলোর প্রেক্ষাপটও কিন্তু তাই, কারণ এই গল্পগুলো লেখাই হয়েছে শুরুটা যেমনটা বললাম 1922 থেকে 1929 সালের মধ্যে। তখন কিন্তু এই যে খেলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, তারপর ইংরেজদের বিরুদ্ধাচরণ, বা ইংরেজরা তো তখনও শাসন করতো আমাদের, তো এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে আসলে আবুল মনসুর আহমেদের এই গল্পগুলো লেখা। এবং আমরা দেখতে পাই যে উনি কিন্তু আসলে আয়না এই গল্প গ্রন্থের মাধ্যমে নিজেকে আরো বেশি ব্যঙ্গাত্মক লেখক হিসেবে কিন্তু উনি প্রকাশ করেছেন। এবং শুধু এটাই ওনার ব্যঙ্গাত্মক রচনা ছিল না, এছাড়াও কিন্তু ওনার আরো ব্যঙ্গাত্মক রচনা আছে, যেরকম ফুড কনফারেন্স, তারপর হচ্ছে গালিভারের সফরনামা, এবং ওনার একটা সব থেকে বিখ্যাত একটা বইয়ের নাম ছিল কিন্তু আমার দেখা রাজনীতি 50 বছর। তো উনি আসলে কিন্তু এমনিতে শক্তিমান একজন লেখক, একই সাথে উনি সাংবাদিকও ছিলেন এবং আইনবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু উনি রাজনীতি করেছেন এবং আইনমন্ত্রী, স্বাস্থ্য আইনমন্ত্রী ছিলেন। যুক্তফ্রন্টের সময় আমরা দেখতে পাই যে উনি কিন্তু মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তো এই ছিল আমাদের আজকের আবুল মনসুর আমাদের আয়না গল্প গ্রন্থ নিয়ে আলোচনা এবং সমালোচনা। তো আজকে এই পর্যন্তই, আপনাদের সাথে ইনশাআল্লাহ আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো লেখকের অন্য কোনো বই নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ নিরাপদে থাকুন এবং প্রিয়জনকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।